আমি রায়হান আলী, সহকারী শিক্ষক, সিরাজগঞ্জ দাখিল মাদ্রাসা। আমি তোমাদের গত ক্লাসে আলোচনা করেছিলাম স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, অর্থাৎ বাস্তব সংখ্যা যে পরিবার আছে সেই পরিবারে আমি 5টা সদস্য নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমি তোমার ব্লু কালারের এই 5টা সংখ্যা নিয়ে আলোচনা করব। অর্থাৎ টোটাল আমি তোমাদের বাস্তব সংখ্যা নিয়ে আজকে আলোচনা শেষ করবো। বাস্তব সংখ্যা যে খুঁটিনাটি যেগুলো আছে আজকে একদম ক্লিয়ার হয়ে যাবে তোমরা ইনশাল্লাহ। তো দশমিক, ভগ্নাংশ এটা তোমরা গত ক্লাসে কিছু শিখতে পাইছো। যেমন গত ক্লাসে মূলদ সংখ্যার সম্বন্ধে তোমরা যেটা জেনেছো যে মূলদ সংখ্যা হইতেছে কি, সকল স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ, এই তিনটি হচ্ছে মূলদ সংখ্যা, এর বাইরে নাই। তো অমূলদ সংখ্যা হচ্ছে পূর্ণবর্গ নয় এরকম সংখ্যার বর্গমূলই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। দশমিকের পর এলোমেলো অসীম সংখ্যায় হচ্ছে কি অমূলদ সংখ্যা, এবং দশমিকের পর অল্প অঙ্ক অথবা দশমিকের পর একই সংখ্যার পুনরাবৃত্তি করাই হচ্ছে মূলদ সংখ্যা। এই দুইটা বিষয় নিয়েই কিন্তু এখন মূলত তোমার দশমিক ভগ্নাংশ হবে। দশমিক ভগ্নাংশ তাহলে কি? দশমিক ভগ্নাংশ হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা দশমিক রূপে প্রকাশ, অর্থাৎ ভগ্নাংশটা দশমিক রূপে প্রকাশ থাকবে। যেমন দেখো, মূলদ সংখ্যা অমূলদ সংখ্যাকে দশমিক রূপে প্রকাশ আমি সংখ্যাটা লিখে নিয়েছি, তোমরা তুলে নিও। তো আমি তোমাদের আর একটা বিষয় খেয়াল করাই যে মূলদ সংখ্যায় তোমরা এটা খেয়াল করছিলা যে 5/2 কী হবে বাবা? 2.5, অথবা 10/3 কত? 3.33। আমি এখানে বেশি এক্সাম্পল দেব না। এটা হচ্ছে কি দশমিকের পরে অল্প সংখ্যা, এবং এটা হচ্ছে দশমিকের পরে অসীম। তবে কি এটা হচ্ছে দশমিকের পরে অসীম, কিন্তু এটা হচ্ছে পুনরাবৃত্তি কটা একই সংখ্যার। তো পুনরাবৃত্তি কিন্তু সংক্ষেপে এরকমও লেখা যায় যে 3.3-এর উপর যদি পৌনঃপুনিক দেওয়া যায়, এটাও কিন্তু এই একই রূপ বোঝানো হয়। তোমাদের এটা আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। অমূলদ সংখ্যার মধ্যে তোমাদের আমি শিখেছিলাম √2 হচ্ছে কি 1.414 ... √3 সমাধান শিখেছিলাম কি 1.73-20508 অমূলদ সংখ্যা, তবে এটা দশমিক রূপে। এখানে মূলত আমরা পরের যে অংশটা লিখছি, দেখো এটাই হচ্ছে হলো দশমিক ভগ্নাংশ, অর্থাৎ যেটা দশমিক আকারে লেখা আছে। আমি কি তোমাদের বোঝাতে পারছি? দেখো বাম সাইড না ডান সাইডটা, বুঝতে পারছো? এটা দশমিক আকারে। তোমরা কি এখানে একটা বিষয় খেয়াল করছো? এই দশমিকের কিন্তু দুটো রূপ আছে এখানে। যেমন এইটা কি, এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, আর এটা হচ্ছে কি অসীম দশমিক ভগ্নাংশ। অসীম আর সসীম, সসীম একটা এখানে, আর অসীম এটাও হয়েছে, এবং কি এখানে যেটা আছে সেটা সসীম শুধু দশমিক পর অল্প সংখ্যা। আর অসীম যেটা, অসীম কি হবে? অসীম হবে দশমিকের পর যদি এলোমেলো থাকে সেটাকে আমরা অনাবৃত্ত বলবো। আর যদি দশমিকের পর গোছানো থাকে, একই সংখ্যার পুনরাবৃত্তি ঘটে, হ্যাঁ দশমিকের পর যদি একই সংখ্যার পুনরাবৃত্তি ঘটে সেটা হচ্ছে আবৃত, খেয়াল করো সবাই। আর যদি পুনরাবৃত্তি না ঘটে সেটা অনাবৃত। দশমিক ভগ্নাংশে একই সংখ্যার পুনরাবৃত্তি হচ্ছে আবৃত। তাহলে আবৃত কোনটা হবে বলো? আবৃত হবে তোমার শুধু এইটা। আর অনাবৃত অর্থাৎ পুনরাবৃত্তি ঘটে না, সেটা হচ্ছে কি? দেখো আমি তোমাদের বাস্তব সংখ্যা এর আগে বুঝেছি যে বাস্তব সংখ্যা হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যাই। তো মূলদ সংখ্যার পরিবারটা কিন্তু অনেক বড় অমূলদের তুলনায়। √1 = 1, √4 = 2, √9 = 3, এগুলো সবই হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা। এই সংখ্যাগুলোই কিন্তু মূলদ সংখ্যা। আর কোনগুলো অমূলদ সংখ্যা? যেটি পূর্ণবর্গ নয়, √2, 1.414, √3, 1.73-205, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। এটাই হচ্ছে বাস্তব সংখ্যা মূলদ এবং অমূলদ নিয়ে। যতগুলো আমি তোমাদের এই পদ্ধতি শিখিয়েছি সবগুলোই বাস্তব সংখ্যার মধ্যে পড়বে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং অঋণাত্মক সংখ্যা কি? হ্যাঁ, এটাও বাস্তব সংখ্যার একটা অংশ। তো আমরা যদি ধনাত্মক সংখ্যা নিয়ে কথা বলি, বাস্তব সংখ্যার পরেই কিন্তু আমরা ধনাত্মক সংখ্যাটা পেয়েছি। ধনাত্মক সংখ্যা কি? 0 থেকে বড় সকল বাস্তব সংখ্যাই হচ্ছে ধনাত্মক সংখ্যা। তো তার মধ্যে কি থাকবে? মূলদ থাকবে, অমূলদ থাকবে, ভগ্নাংশ থাকবে, স্বাভাবিক থাকবে, সবগুলো ধনাত্মক মান। তো 0 থেকে বড় হতে হবে। 0 থেকে বড় 1, 1.5, 2, 5/2, √2, 10/3, √4। এখানে কিন্তু দেখো তোমরা অমূলদ, মূলদ, ভগ্নাংশ, স্বাভাবিক সংখ্যা সবই কিন্তু এখানে আছে। এরপরে তোমরা দেখো ঋণাত্মক সংখ্যা যাবা। 0 থেকে ছোট সকল বাস্তব সংখ্যা,
একই সংখ্যা আমরা একই এক্সাম্পল ব্যবহার করতে পারি। সেগুলো কি? যেমন -1, -1.5, 2, -5 ডিভাইডেড, যেমন আমি তো এখানে ব্যবহার করছি। দেখো উপরের মানগুলোকে আমি শুধু ব্যবহার করছি -1, -1.5, তারপরে -2, -5 ডিভাইডেড 2, -1.414, দেখতেই পাচ্ছ তোমরা, এগুলো কি মাইনাস রূপ। এবার আসো তোমরা লাস্ট যে টপিকটা, অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যাটা কি? দেখো অঋণাত্মক শব্দটার মাঝে কিন্তু মনে হচ্ছে অঋণাত্মক মানে হচ্ছে ধনাত্মক। অঋণাত্মক মানে কি? ধনাত্মক। তো অঋণাত্মকের যদি তুমি সম্বন্ধে জানতে চাও, শুধু একটা বিষয় তোমাকে অ্যাড করতে হবে, শূন্য সহ সকল ধনাত্মক বাস্তব সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক বাস্তব সংখ্যা। দেখো শূন্য সহ সকল ধনাত্মক বাস্তব সংখ্যা, এই জন্য আমরা শুধু ধনাত্মক সংখ্যার সাথে একটা শূন্য অ্যাড করে দিলেই অঋণাত্মক সংখ্যা হবে। দেখো বাস্তব সংখ্যা যে কটা সেটটা ছিল সেগুলো শেষ। তো আশা করি ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে, 2টা পর্ব দেখলে অবশ্যই ভালো লাগবে। তো পরবর্তী ক্লাসে আমি অবশ্যই এই অধ্যায়ের যে আরও যে নিয়মগুলো আছে, তো আশা করি তোমাদের এই অধ্যায়ে কোনো সমস্যা থাকবে না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো ভালো থেকে সবাই, খোদা হাফেজ, দেখা হচ্ছে আগামী ক্লাসে, গুড বাই।